আসসালামু আলাইকুম। তো জাস্ট ফার্স্ট হচ্ছে গিয়ে আশা করি সবাই ভালো আছেন, যেহেতু ভাইকে বলছেন সবাই ভালো আছেন বলছেন, সো আমি ধরে নিচ্ছি সবাই এখনো ভালো আছেন আলহামদুলিল্লাহ। সো ফার্স্ট হচ্ছে গিয়া দিস পিকচার, রাইট? সো আমি যেটা হইলো স্লাইড আসার মানে যখন আমাকে এটা বললো শামীম, তো আমি তখন এটা কি করলাম যে আমার কাছে মনে হলো যে পাঠাও যে সিস্টেম আর্কিটেকচার ডিজাইনের কথা বলতেছি, কিন্তু এটা ওভার দ্য টাইম 2016 থেকে 2024 পর্যন্ত অনেক চেঞ্জ হয়েছে। তো আমার কাছে একটা ট্যাগলাইন মনে আসলো যে রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে। তো এইটা লিখে আমি বললাম এআই কে যে তুমি হচ্ছে গিয়ে পাঠাওয়ের জার্নিটা একটু লিখলাম আর রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে লিখলাম। এরপরে তাকে বললাম আমাকে একটা ছবি করে দাও। তো এআই যেটা ছবি চ্যাটজিপিটিটা করে দিছে ডালি দ্বারা, সেইটা হচ্ছে এইটা। সো দ্যাটস হোয়াই আই পুট ইট হিয়ার। সো এখানে পাঠার লোগো আছে পিছনে একটু, সো ঠিক মতো জায়গায় বসাইছে সবকিছু। আমি এই জন্য এটা দেখাইলাম যে এআই এটা বানাই, সেটা কিন্তু আমি কিছু করিনি, আমি একটু প্রম্পট লিখছি আর কি। আচ্ছা, থ্যাংকস। সো ইন্ট্রোডিউসিং পাঠাও, আমার মনে হয় যে পাঠাও সবাই কম বেশি জানেন। সো বাংলাদেশ এবং নেপালে দুইটা কান্ট্রিতে এটা অপারেট করছে কারেন্টলি উইথ মোর দ্যান 10 সিটিজ। আপনারা যদি পোখারা যান, কাঠমান্ডু যান, চিতওয়ান যান, তো ওইখানেও পাঠাও পাবেন। এবং পসিবলি নেপালে পাঠার প্রেজেন্স বাংলাদেশ থেকে ভালো, মানে লোকজন আমাদের এখানে যেমন উবারকে সুপারিয়র কোয়ালিটি মনে করে, নেপালে এটা পাঠাওকে মনে করে। সো আমার বলবো যে নেপালের ব্র্যান্ড হলো আমাদের বেটার। এছাড়া আমাদের 15 মিলিয়নসের মতো রেজিস্টার্ড ইউজার আছে এখন বাংলাদেশ এবং নেপাল মিলে, আর অনেকগুলা এখন আমাদের সার্ভিস। সো রাইড শেয়ারিং দেওয়া শুরু হয়েছে, কিন্তু কারেন্টাল, ফুড ডেলিভারি, দেন পার্সেল আছে, কুরিয়ার আছে, পেমেন্ট রিসেন্টলি শুরু হয়েছে। কিছু আছে ডরমেন্ট, শপ অ্যান্ড ফার্মা, অনেকে হয়তো ইউজ করছেন কি করেন নাই। সো দিজ আর দ্য সার্ভিস অ্যান্ড দেয়ার আর মেনি। উই এক্সপ্লোর গেমস অ্যান্ড আদার স্টাফ, বাট আমার নিজের ঢোল একটু বাজাই, নিজের ঢোল নিজের বাজাই দেয়, রাইট? সো আমি হচ্ছে ভিপি ইঞ্জিনিয়ারিং এর পাঠাও এখন আছি প্রায় অনেক বছর, 6 বছর হলো। তার আগে আমার প্রায় 18 বছর এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। আমি হচ্ছে কমিউনিটি খুব কম আসা হয়েছে, এই শাওনের বদৌলতে আসা হলো আর কি। আর ডেটা ইঞ্জিনিয়ারিং এ লাস্ট 10 ইয়ার্সে কাজ করা হচ্ছে, ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড অ্যান্ড এআইএমএল ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি ডেটা প্রোডাক্ট বিল্ড করতে ভালো লাগে, লাইক সলভিং বিজনেস প্রবলেমস উইথ ডেটা রিলেটেড স্টাফ। যে প্রোডাক্টগুলো আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা এখন এটা ম্যাপটা আমাদের টিম মানে আমি দেখছি, দেন ইটিএ অ্যালোকেশন ফর ডিটেকশন অ্যান্ড রিকমেন্ডেশনস। সো এগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ইভলভ করে। সো if you have any complaint with the stuff, then never mind, it will be improved. Okay, এখন আমাদের রাইড শেয়ারিং জার্নি একটু ব্যাকগ্রাউন্ডটা দিই। সো ব্যাক ইন 2016 যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে উবার তখন অলরেডি ওয়ার্ল্ডে বেশ পপুলার। উবারে দেখা দেখি সারা ওয়ার্ল্ডেই কিছু না কিছু হচ্ছে। আর বাংলাদেশের ঢাকা তো খুব পপুলেটেড জায়গা, সো এখানে প্রায় মোর দ্যান 20 মিলিয়ন পিপল। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে মানুষের গতির থেকে গাড়ির গতি অ্যাভারেজে কম, কারণ অধিকাংশ সময় ওকে বসে থাকতে হয়। তো যদি অ্যাভারেজ করেন তাহলে কিন্তু গাড়ির গতি মানুষের গতি থেকে কম। সো প্র্যাকটিক্যালি আপনি যদি এখান থেকে গুলিস্তানে যেতে চান এখন না, মানে আগে বা অন্য কোনো রোডে, তাহলে আপনি হাইটে গেলে আসলে গাড়িকে বিট করতে পারবেন। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে 2016-তে যারা কো-ফাউন্ডার ছিলেন, হ্যাঁ একজন তো মারা গেছেন, আপনি জানেন হবে তা। তো তারা মিলে যেটা ঠিক করলেন যে লেটস স্টার্ট রাইড শেয়ারিং, বাট ইন এ ডিফারেন্ট ভার্টিক্যাল, ইউজ বাইক। কারণ বাইকে একমাত্র যেটা চিপা চাপা দিয়ে যেতে পারে, ওই একমাত্র ট্রাফিক বিট করতে পারবে। সো দ্যাটস হাউ পাঠাও স্টার্টস 2016-তে। কিন্তু 2016-তে যে পাঠাও শুরু হয়েছে, তো প্রথমেই অ্যাপ দুইটা বানানো হয়েছে কুইকলি। তো ওইখানে বেসিকলি মানুষের সাথে কমিউনিকেট করার জন্য আসলে অ্যাপের থেকেও বড় একটা মাধ্যম ছিল। আমরা বলি ইউজার অ্যাপের থেকেও এটা ইউজার বেস বড় ছিল। আপনি কি ধারণা করতে পারবেন এটা কি? ফেসবুক, ইয়েস। সো ফেসবুক গ্রুপ দ্বারা আসলে পাঠাওয়ার জার্নি স্টার্ট হয়েছে, ওইখানে লোকজন রিকোয়েস্ট দিতে পারতো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। এখন মানে আমি একটু জাস্ট লিখলাম ফাংশনাল নন ফাংশনাল জাস্ট টু শেয়ার, লাইক এখানে কি কি। সো রাইড নেওয়ার জন্য আপনারা সবাই আশা করি রাইড নিয়েছেন, কোনো না কোনো সময় পাঠাও ইউজ করে রাইড নিয়েছেন, এরকম কে কে আছেন? সো অলমোস্ট all. So you know the journey, right? So search the destination, look at the price, then book a ride, and then tracking, payment, and stuff.
অ্যান্ড এইটার নন ফাংশনাল আসলে যেটা থাকবে সেটা হচ্ছে যে হাইলি অ্যাভেলেবল, রিলায়েবল, স্কেলেবল অ্যান্ড ল্যাটেন্সি শুড বি লো। সো এটা আমি তো জাস্ট লিখলাম, আপনারা অবশ্যই কনটেক্সট ফ্রি। এখন আমি জাস্ট কোশ্চেন, আমি আসলে আমাদের যেহেতু ইভলভ হয়েছে মাল্টিপল টাইম, সো আমি চেষ্টা করবো কম সময় ভিতরে যাওয়ার জন্য এবং আপনাদের অ্যাজাম্পশনগুলোর সাথে ক্রস চেক করার জন্য। আমার বেশি স্লাইড নেই, সো ইউ হ্যাভ দ্য আইডিয়াজ। আমার অলরেডি ইমরান ভাই হেল্প করছে, ওই মাইসিকেল পার্টের অপটিমাইজেশন, ডেটাবেজ অপটিমাইজেশন সব বলে ফেলছে, সো ওগুলো আমার বলতে হবে না। এখন চিন্তা করে দেখেন তো, ফার্স্ট টেক স্ট্যাক এটা কি হইতে পারতো? এরকম কিছু রিকোয়ারমেন্ট ছিল, আর আমরা শুরু করলাম 2016 সালে কুইকলি একটা রাইড শেয়ারিং অ্যাপ লঞ্চ করতে হবে। সো মান দিয়ে শুরু করছে, রাইট? আর কেউ আছে? ল্যাম্প দিয়ে শুরু করছে। এটা আর কেউ আছে? গো। আর কেউ আছে? তাইলে আমি বলবো যে ল্যাম্প ইজ ক্লোজড মেবি। সো এটা ছিল ওর স্ট্যাক, সিম্পল ইজ। সো ফায়ারবেস নোটিফিকেশনের জন্য ম্যাপ ছিল, যেহেতু নোটিফিকেশন করা লাগবে, সো ফায়ারবেস ইউজ করতেই হচ্ছে। ম্যাপ তো লাগবে, যে গুগল ম্যাপ আমাদের উপায় নেই, গুগল ম্যাপ নিতে হয়েছে শুরুতে। আদারওয়াইজ দিস ইজ ভেরি সিম্পল। একটা সিম্পল ভিএম এর ভিতরে ইঞ্জিনিক্স একটা বসায়, ওইখানে একটা মনোলিথ ছিল যেটা পিএইচপি বেসিকলি, আর ডেটাবেস শেষ। আর ফেসবুকে একটা রাখতে, এই জন্য যেহেতু ফেসবুক দ্বারাই আসলে বেশি অর্ডার আসছে, আর ফেসবুক দ্বারা অর্ডার আসে, আমরা ব্যাকএন্ডে এটা ড্রাইভার ম্যাচিং করে ছেড়ে দিতাম, মানে তারা যারা ছিল, আমি তখন ছিলাম না বেসিকলি। সো দিস ওয়াজ দ্য ভেরি ফাস্ট স্টাফ। সো এখান থেকে একটা লার্নিং আছে যে আসলে কুইক ডেলিভারি করা লাগতো। আমাদের ডেভেলপার যারা শুরু করছিলেন তারা বেসিকলি পিএইচপির সাথে খুবই পরিচিত ছিল। সো প্রোডাক্ট ডেলিভারি ওয়াজ দ্য পয়েন্ট, নট দ্য টেকনোলজি অ্যান্ড আদার্স। প্রথমে তো একসাথে মিলিয়ন ইউজার আসবে না, তাই না? সো প্রথমে আসলে অপটিমাইজ করার কিছু নেই, প্রথমে হচ্ছে রোল আউট করেন। সো এটাও আমাদের জন্য একটা জাস্ট লার্নিং, যারা এটা সাকসেসফুল হয়েছে, এটা টেস্টোরি, যে আপনাদের যখন কোনো প্রজেক্ট হবে, এটাও একটা মানে বেসড অন দ্য ক্রাইটেরিয়া। মাঝে মাঝে থাকে যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে, এরকমভাবে যেতে হবে, বাট আদারওয়াইজ ডেলিভারি এইটা বিটস দ্য সুপ্রিমেসি অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড এভরিথিং। সো এইটা আমাদের ফার্স্ট থিং। তারপর এখন এখান থেকে লোকজন অর্ডার দেওয়া শুরু করছে। অর্ডার দেওয়া শুরু করার পরে দেখা গেছে যে এটা কিছু লোড নিতে পারতেছে। তো একটা পর্যায়ে এসে মনে হলো যে এটা লোড দিতে পারতেছে না। সো এই অবস্থায় মানে এটাকে একটু স্কেল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা হইতে পারে? ফার্স্ট অপটিমাইজেশন। সো আমি কথা আসলে অধিকাংশ অপটিমাইজেশন দিকেই যাবে, যে আর্কিটেকচার কিছু চেঞ্জ আসবে। সো এনিওয়ান গেজিং যে যদি একটু লোড বাড়ে, আমাদের যখন 1000-এর মতো রিকোয়েস্ট আসা শুরু করছে ডেইলি, বা রেজিস্টার ইউজার 10,000 হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে না, আমাদের প্রথম যে ভীমটা নিয়েছিলাম এটা কাজ করতেছে না ঠিক মতো, এটা এখন গরম হয়ে যাচ্ছে। সো দেন নেক্সট অপটিমাইজেশন কি? সিম্পল অপটিমাইজেশন, হ্যাঁ, ইয়া। সো দেন একটু বড় করে দেওয়া হয়েছে আর কি, ডেটাবেস অ্যান্ড ভিএম, দ্যাটস অল, ভার্টিক্যাল স্কেলিং। দেন হচ্ছে এটা গেল গিয়া। এটার পরে এখন ইউজার 10,000, 20,000, 1 লাখ রেজিস্টার হয়ে গেছে। হ্যাঁ, রিকোয়েস্ট পার ডে 1000 থেকে এখন 5,000 হচ্ছে। সো দেখা যাচ্ছে ভার্টিক্যাল স্কেলিং ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, আর পিএইচপি ও বেশি কানেকশন নিতে পারে না, অনেকগুলো কনকারেন্ট ইয়ে করতে পারে না। বাট এখন এই ক্ষেত্রে আমাদের কুইকলি সলভ করতে হবে। আমাদের তো ইউজারের রিকোয়েস্টটা ধুমাই আসতেছে এখন। এই ক্ষেত্রে আমাদের অপটিমাইজেশনের নেক্সট স্টেপটা কি? জি, ওকে, অন্য কে অ্যাজাম্পশন? নেক্সট কুইক অ্যাজাম্পশন আজকে আমি দেখতেছি এই উইকে আসতেছে। হ্যাঁ, বুঝি নাই। গোলাইনে সুইচ করা, গোলাইন তো কালকে আমি করতে পারতেছি না, কারণ অলরেডি আমার পিএইচপি আছে। আমার কালকেই লাগবে, এটা কি করা যায়? কালকে না, আসলে এখনই বেড়ে গেছে, এখনই লাগা দরকার। তাহলে কি করতে হবে? ইয়া, সো দেন ইট গোস টু হরাইজন্টাল স্কেলিং। সো ফার্স্ট হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। দেন দেখলাম যে আসলে না, হরাইজন্টাল স্কেলিং তো আমি অনেকগুলো 10-15টা ভিএম বসাই দিলাম, কিন্তু ডেটাবেস তো বসে যাচ্ছে। তখন কি করা যাবে? তখন ইমরান ভাই শিখিয়ে দিয়েছে আমাদেরকে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, রিড রাইটকে স্প্লিট করে ফেলতে হবে। আমি যে রাইট করবো যে জায়গায়, রিড করবো রিড রেপ্লিকা থেকে। দ্যাট হেল্পস আ লট। সো এই পর্যন্ত সবাই দেখা যাচ্ছে অ্যালাইন্ড। দেন এইটাও দেখা যাচ্ছে কিছু দূর, এখানে ধরেন 10,000, 15,000 রিকোয়েস্ট মোটামুটিভাবে নিচ্ছে, ডেটাবেস নিচ্ছে। বাট এইখানে আরেকটা ছোট অপটিমাইজেশন আছে যেটা আরেকটু পারফরমেন্স বাড়াইতে পারে।
উইদাউট চেঞ্জিং দ্য স্ট্যাক, মানে আমি পিএসপি টিএসপি ফালাবো না, এরপরেও করতে পারি। এটা কি হতে পারে? ক্যাশিংটা অ্যাড করা হয়েছে। ইয়েস, দেন another stuff, queuing, yeah. সো এরপরে হচ্ছে গিয়ে কিউতে ফেলানো হয়েছে সব সিনক্রোনাস রিকোয়েস্ট গুলাকে। মানে আমরা একটা লিমিটেড নাম্বারস অফ কিউকে বলছি যে তুমি রাইট রিকোয়েস্ট আসতে এটা প্রসেস করবা, দেন হচ্ছে গিয়ে সিনক্রোনাস ওখান থেকে পোলিং করে করে যখন ও রিজলভ করতো একটা ড্রাইভারকে, দেন এটা ফেরত পাঠাইতো। সো দিজ আর দ্য প্রিটি সিম্পল স্টাফ। এগুলো সব পাঠা ফলো করছে। এটা করতে করতে 15K রাইটস পার ডে হয়ে গেছে। ইনফ্যাক্ট এর থেকে বেশি হয়েছে, 25K মতো চলে গেছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটার জন্য আমি কোশ্চেন রাখছি বেসিকলি, আবার অ্যান্সারও দিয়ে দিছি। আসলে আর একটু করা দরকার ছিল, কোশ্চেনটার উত্তর দরকার ছিল। সো লোকেশন সার্ভিস, এটা যখন ড্রাইভার আমাদের অনেক হয়ে গেছে, যে ধরেন 10K রেজিস্টার্ড ড্রাইভার আর মোর, তখন তো প্রতি মিনিটে দেখা যাচ্ছে, অথবা প্রতি সেকেন্ড হিসেবে যদি বলি, প্রতি মিনিটে 60K RPM বা প্রতি মিনিটে 1000 RPM এর মতো মাঝে মাঝে চলে আসতো। যখনই আসতো মরে যেত, ডেটাবেস ডান। কারণ হচ্ছে কি এত রিকোয়েস্ট ও মাইসিকল নিতে পারতেছে না, ওটা বাড়ানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না। সো ইট ইজ ভেরি মাচ এটা সব জায়গায় হয়। শুধু রাইট হেভি যখন আসবে তখন আমাদের নেক্সট আর একটা স্টেপ আছে, এটাও ছোট। সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? কুইকলি, মানে আমাদের কথা হচ্ছে গিয়ে দেখেন, আমাদের প্রতিদিনই এখন অনেক রিকোয়েস্ট হচ্ছে, সে 20,000-এ পৌঁছে গেছে। এখন আমি ধরেন আমি কাপটাকে ইন্ট্রোডিউস করতে পারি, মানে বেস্ট, হ্যাঁ ইয়া। সো শর্ট অফ দ্যাট, মানে আমি একটা রাইড হেভি লোডকে আসলে আলাদা পাথে পাঠাই দেব। সো কুইকলি যেটা করা হয়েছে, মোটামুটিভাবে এই মনোলিথটাকে ওই যে লোকেশন পিং এটা নিত, ওইটাকে আলাদা করা হয়েছে এবং ওইটাকে জাস্ট রাইড করা শুরু হয়েছে। তখন আর কি দেখলাম আমাদের প্রথমে মাইসিকলে রাইড করা হচ্ছিল, কিন্তু তাও পারতেছে না, তখন ইলাস্টিক সার্চে নিয়ে যাওয়া হয়েছে। সো ইলাস্টিক সার্চ আবার মানে এটা একটু বেটার ফর মাল্টিপল করলে মাইসিকল থেকেও বেশি নিতে পারে। এবং আরেকটা যে সুবিধা হচ্ছে, ও করতে পারে, ওই যে জিও স্পেশাল কোয়ারি করতে পারে, আমার চারপাশে কি ড্রাইভার আছে না আছে, এটা মাইসিকল থেকে কুইকলি কাজ করতে পারে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার অপটিমাইজেশন। এখন এখানে এই অবস্থায় আমাদের বেশ কিছুদিন চলছে, 3-4 মাস যাওয়ার পর এটা আসলে আর কাজ করতেছে না। সো সেখানে আরেকটা অপটিমাইজেশন, এই অপটিমাইজেশনের কথা অবশ্য বলছে এখানে। সো এইখানে আসলে বেশ কয়েকটা আছে। সো এখন আমাদের যেটা করা হয়েছে এটারই একটা নেক্সট ভার্সন, যে ওকে। তো এইটাকে এখন যেটা করা হয়েছে, এইখানে দেখেন ইঞ্জিনিয়ারিং লোড ব্যালেন্সার যেটা ছিল, এইটা একটা বটলনেক হয়ে গেছে। সো এটাকে আমরা একটু আলাদা করা হয়েছে। এইখানে রিকোয়েস্ট যেগুলা রেগুলার আছে, এটা আসতেছে এখান থেকে, এই গ্লোবাল গেটওয়ে থেকে, আর লোকেশন পিং ইত্যাদিগুলোকে পুরো আলাদা পাথে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে গ্লোবাল গেটওয়ে এটাকেও বিজি রাখবে না। সো ওইটা ডিফারেন্ট আলাদা পাথ। ওইখানে একটা ট্র্যাকার বসানো হয়েছে, সে কিছু ফিল্টারিং করে, সবকিছু রাইট করার দরকার নেই আসলে ডিবিতে। যদি ধরেন কুইকলি, মানে প্রতি সেকেন্ডে তো লোকেশন আপডেট করার দরকার নাই, ও হয়তো বা 1 সেকেন্ড আর কত দূর যাবে। সো একটু ফ্রিকোয়েন্সি কমাই দেওয়া হয় ওইখানে, রাইটটা একটু কন্ট্রোল করা হয় ইয়েসে, আর ওইটা পাতটা ডিফারেন্ট। দ্যাটস দ্য অপটিমাইজেশন হিয়ার। আর বাকিগুলা মোটামুটি ভাবে আগের মতোই আছে, এই আর কি। ওকে, আমার মনে হয় আমাদের এখানে তো অধিকাংশ সিনিয়র, দ্যাটস হোয়াই আই গেস লাইক এখানে বেশি কিছু আসে নাই। সো গেটওয়ে দিস ইজ লাইক, তো আপনারা জানেন তাই না, এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিকলি ট্রাফিক যখন আসে তখন টিএলএস টার্মিনেশন করবে, অ্যান্ড দেন এইটা কোন এন্ড পয়েন্টে হিট করবে ইন্টারনালি, ওইটাকে সে ডিরেক্ট করে দিবে। এইটা হচ্ছে ওইটা। আর এগুলা, এইটা হচ্ছে সে মনোলিথটা, হ্যাঁ। আর ট্র্যাকার অ্যান্ড সাপ্লাই, দিজ আর ইউ ক্যান কল ইট মাইক্রো সার্ভিস। দি সাপ্লাই হচ্ছে গিয়ে আমি তাকে যদি জিজ্ঞাসা করি আমাকে একটা সাপ্লাই মানে ড্রাইভার দাও, সে খুঁজে পেতে একটা ড্রাইভার আমাকে দিবে যেটা আমার কাছে, ওই ইউজারের কাছে। আর ট্র্যাকারটা যেটা করে, ওই যে লোকেশন যেগুলো আসে, ওই লোকেশনগুলা সে হচ্ছে গিয়া লোকেশন পিংগুলা সে হচ্ছে ফিল্টার করে দেন হচ্ছে রাইট করে। সো রাইটটাকে একটু কন্ট্রোল করে, আর হচ্ছে গিয়া কিছু বাজে ডাটা ফেলে দেয়, কারণ লোকেশন পিং খুব নয়েজি। আপনি এখন আছেন কোনো কারণে মোবাইলের এররের কারণে দেখা যাবে আপনাকে 100 মাইল দূরে পাঠিয়ে দিচ্ছে। সো এই রকম ডাটাগুলো ফিল্টার করে ফেলে। সো দ্যাটস দ্য স্টাফ, বাট দিস ইজ দ্য সিম্পল থিং। তো এরপরে
হ্যাঁ, সো এ হচ্ছে কি আমাকে ওই যে অনেক সময় উল্টাপাল্টা যদি আপনাকে মানে কেউ যদি কি বলা যায় রেট লিমিট করা আছে, আর হচ্ছে কি আপনার মানে জাঙ্ক ডাটা লোকজনের সময় কি বলা যায় ডিডস না ঠিক, মানে কেউ যদি মানে বট দিয়ে কিছু ইয়ে করে তো এটাকে ধরার ট্রাই করা হয়, রেট লিমিটিংই বলতে পারেন এক টাইপের, অতটুকুই। সো এটা সরাসরি এখানে পাঠিয়ে দেওয়া যেত, বাট সমস্যা নেই। আর একটা সুবিধা আছে, এখানে তো ট্র্যাকার তো একটা না, ট্র্যাকার তো অনেকগুলা। সো রোল ব্যালেন্সার তো তাকে একটা সময়, সো ট্র্যাকার তো 5টা আছে আপনার, সো তাকে তো আপনাকে 5টাকে ব্যালেন্স করে পাঠাইতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সমস্যা। সেটা হচ্ছে গিয়ে এখন আমরা বেসিকলি বিজনেসের একটা পয়েন্টে এসে এখানে প্রচুর রাইড হচ্ছে, 30K রাইড হচ্ছে প্রতিদিন, 30K থেকে বেশি বেড়ে যাচ্ছে। আমাদের 20,000 ড্রাইভার এখন আছে এই অবস্থাতে, এভাবে চলতেছে আর কি। এগুলো কিন্তু সাপ্লাই লোকেশন, এগুলো মাল্টিপল আর কি, মনোলিথ আছে অনেকগুলা, আমি আর দেখি না ইনস্ট্যান্স যে এখানে মাল্টিপল ধরে নিতে হবে, এগুলো সবই মাল্টিপল, স্ট্যাক চেঞ্জ হয়নি। এইটা এই জায়গায় তখন 18 সাল, তার মানে প্রায় 1.5 বছর হয়ে গেছে। সে 1.5 বছরে মোটামুটি এখানে চলে আসছে এবং ব্যবসা চলতেছে আর কি। ওকে, এখন যেটা হয়েছে, এখন একটা অন্যরকম সমস্যা হয়েছে যে এখন হচ্ছে ব্যবসা এক্সপ্যান্ড করছে, ফান্ডিং টান্ডিং পাওয়া হয়েছে, লোক প্রচুর রিকোয়েস্টও আসতেছে, রাইট? তো এখন লোক টিম বেড়ে গেছে, টিম আগে ছিল একটা হয়ে গেছে 5টা। হ্যাঁ, টিম বাড়ানো একটা অন্যরকম সমস্যা হয়ে গেছে। পারফরমেন্সের সাথে একটা সমস্যা হয়েছে যে আমাদের কোডের কনফ্লিক্ট, মানে মনোলিথে কাজ করা এখন ডিফিকাল্ট, কাজ করা যাবে না, লোকজন না এক মনোলিথে আমরা কাজ করবো না, আমরা আলাদা কোড বেচ চাই। সো আন্দোলন শুরু হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এখন এই থেকে অবস্থা। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে পিএইচপি, এখন এই পিএইচপি নিয়ে কোশ্চেন তোলা শুরু হয়েছে যে না পিএইচপি দিয়ে আর কতদিন, আর এটা তো আসলে পিএইচপি ইজ নট গুড ফর পারফরমেন্স, রাইট? ওর সেটা ইনহারেন্টলি ওইটা নট গুড। তো আর সবাই তখন মিলে আমরা কিছু এক্সটার্নাল পার্টির সাথে ওই যে থটওয়ার্কসের কনসালটেন্টের সাথে কথা বলা হলো, তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা একটা স্ট্যাক চুজ করবো যেটা আসলে আমাদের ইনফাইনাইটলি স্কেল করার সুযোগ দিবে, এবং এইটার অর্কেস্ট্রেশন বা এভরিথিং, ল্যাঙ্গুয়েজ চুজ থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট সব কিছুই তারপরে রিথিং করা শুরু হইলো। তো এটা তাদের সাজেশন এবং চিন্তা ভাবনা করে যেটা সিলেক্টেড হইলো, যেটা হচ্ছে কি আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রথমে হচ্ছে মাইক্রোসফটে চলে যেতে হবে, ল্যাঙ্গুয়েজ হিসাবে গোল্যাং সিলেক্ট করা হইলো, এবং ডিপ্লয়মেন্টের জন্য কুবারনেটিস সিলেক্ট করা হইলো, এবং আমরা ছিলাম ডিজিটাল ওশেনে, তখন গুগলে তখন চলে আসছে অলরেডি ওইটা স্ট্যাকটা, বাট গুগলেই সব কিছু করা হবে। যেন গুগলে হচ্ছে গিয়া তখন কুবারনেটিসের নেটিভ সাপোর্ট ছিল এবং সবচেয়ে ভালো আর কি। তো এই জন্য গুগলে চলে যাওয়া হয়েছে, আর কুবারনেটিস আসা হয়েছে, এবং গোল্যাং তখন থেকে ইন্ট্রোডিউস হয়েছে বেসিক্যালি। সো এইটা তখন কম বেশি এরকম চলে আসছে কিছুদিনের মধ্যে। সো ওইখান থেকে এখানে যাইতে আসলে একটু মানে স্ট্যাক চেঞ্জ করতে এই জায়গাটা, যেমন এগুলো মোটামুটি স্মুথ, এগুলো চেঞ্জ করতে 1-2 দিন লাগছে বা এরকম সপ্তাহখানেক কিন্তু হয়ে গেছে, কিন্তু এইখানে আসতে অনেক অনেক ভেজাল হয়েছে। অনেক সময় এরকম হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে ইনিশিয়াল ডিপ্লয়মেন্টে প্রায় 1-1.5 দিনও বন্ধ ছিল, বা 4 ঘন্টা 6 ঘন্টা বন্ধ ছিল, এরকম হয়েছে। হ্যাঁ, ওকে। সো প্রথম জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে পিএইচপি আসলে আমি যদি পিএইচপি কথা চিন্তা করি, চাইলে ওটা কিন্তু ইনহারেন্টলি ওইটা প্যারালেলিজম এবং কনকারেন্সি খুব বেশি সাপোর্ট করে না। সো পিএইচপি থেকে আমাকে সরতে হবে। সো মাল্টিপল ল্যাঙ্গুয়েজের চয়েস ছিল। তো গোল্যাংটা তো লাইট ওয়েট থ্রেড, এবং গোল্যাংটা ওই সময় পপুলারিটি পাচ্ছে। আর একটা ছিল হচ্ছে কি আমরা গোজেগের মানে গুগলের পার্টনারশিপে গোজেগের সাথে কাজ করতাম। সো গোজেক আসলে গোল্যাংয়ে সাকসেস পাইছে অলরেডি, গোল্যাং ওরা ইউজ করে কুইকলি, ওরা দেখা গেছে যে ওদের এই ট্রেডিং থেকে শুরু করে এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হয় না, মানে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কোনো ব্যারিয়ার নাই পারফরমেন্সের ক্ষেত্রে, এবং সিম্পল টু লার্ন গোল্যাং, মানে 7 দিনেই সবাই লার্ন করতে পারে। যারা সি পারে তারা গোল্যাং পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ পারে, ওদের গোল্যাংয়ের আসলে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট খুব সিম্পল। তো ওই জন্য গোল্যাং আসছে। তারপর কুবারনেটিস তো আসছে, কারণ হচ্ছে কি আমাকে মানে ডেপ্লয়মেন্ট হইতে হবে কুইক ফাস্ট, এবং লোকজন যেন একবার যদি ডেপ্লয়মেন্ট হাউ টু ডেপ্লয় শিখে তাহলে কোনো ঝামেলা নেই। আমি মাল্টিপল ইনস্ট্যান্স 100টা ইনস্ট্যান্স রান করতে, একটা রান করতে যা 50টা রান করাও যেন তাই হয়।
সো ওইটার জন্য কুবারনেটস আসছে। যা জিসিপি তো আমাদের ছিল, এডব্লিউএস ছিল তখন, বাট এডব্লিউএসটা নেওয়া হয় না কারণ ওদের কুবারনেটসটা বেটার ছিল না, জিসিপিটা ইজ লাইক তখন ছিল। তো এইখানে ছোট ছোট কয়েকটা চেঞ্জ করা হয়েছে। সো যখন গোল্যাং বা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথম লোকেশন সার্ভিস, একজন ইসের কথা বলছিলেন, কিউ এর কথা। সো লোকেশন সার্ভিসের স্টিল মানে ওই যে ট্র্যাকার যে লিখবে ইয়েসে, তাহলে ট্র্যাকারটা আসলে বিজি থাকবে। তো এটার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আসলে কিউ বসানো হয়েছে একটা। সো কিউতে ফেলে দেওয়া খুব ইজি। সো লোকেশন সার্ভিস বেসিক্যালি আসলে এটা লোকেশন সার্ভিস না লিখে একটা কিছু লেখা ছিল, তো ওইটা কিউতে ফেলবে, কিউতে ফেলে ওইখান থেকে ট্র্যাকার পরে ফিল্টারিং করবে। আর ওই যে লোকেশন যেগুলো যাবে ওগুলো আবার অন্য কাজেও ইউজ হয়, অন্যান্য কাজে, যেমন এখানে ট্র্যাকিং সার্ভিসে ইউজ হয় যে ড্রাইভার কোথায় আছে, এটার জন্য একটা সার্ভিস ইউজ করে। একটা হচ্ছে গিয়ে এটা স্পিড টাকে ফিট করা হয় ইটিএ সার্ভিসে। সো আমার এ থেকে বিতে যাইতে কত সময় লাগবে ওই লোকেশন ডেটা থেকে সে রোডের স্পিড জ্যাম ট্যাম এটা বুঝে। সো এটার জন্য ওই গুগলের পাপসাপ যেটা আছে ওইটা ইউজ করা হয়েছে ইভেন্ট বাস হিসাবে। আর হচ্ছে সাপ্লাই আছে আগের মতো। আর এখানে অবশ্যই আমি আরেকটা সাইড অ্যাড করা দরকার ছিল, সেটা হচ্ছে গিয়া এখানে এতগুলা মাইক্রোসার্ভিস দেখানো হয়েছে কিন্তু শুরুতে এটা ছিল না। শুরুতে বেসিক্যালি এখানে মনিটর ছিল, একটা একটা করে এন্ড পয়েন্ট করে সরানো হচ্ছিল। সে সাপ্লাই ওয়াজ দ্য ফার্স্ট হু গোজ আউট, আমরা আগেই বলছি। দেন হচ্ছে গিয়া ওএমএসটাকে অর্ডার ম্যানেজমেন্ট, যেটা একটা রিকোয়েস্ট কেউ করলো, রিকোয়েস্টটা ক্রিয়েট করা ওই সাপ্লাই কাছ থেকে নিয়ে, দেন হচ্ছে গিয়া বেস্ট ড্রাইভারটাকে নিলাম, নিয়ে তাকে অ্যাসাইন করলাম, তাকে বললাম ইউ হ্যাভ অ্যান অফার, এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স পর্যন্ত, এবং শেষ করাটা ওএমএস করে। হ্যাঁ, প্রাইসিংটা দেখায় হচ্ছে গিয়ে ইটিএ এবং ইটিএ সার্ভিস অ্যান্ড প্রাইসিং সার্ভিস মিলে রেটিং করে, রেটিংয়ের জন্য সার্ভিস আছে। ট্র্যাকিং যদি দেখতে চাই ট্র্যাকিংয়ের জন্য আলাদা সার্ভিস আছে। প্রোমো আমরা যেটা পাই ওইটা অ্যাপ্লাই করার জন্য প্রোমো সার্ভিস কোয়েস্ট আছে, ড্রাইভাররা কোয়েস্ট পায়, বোনাস পায়। সো এরকম আরও আছে। সো সব মিলিয়ে এই সময় এসে প্রায় 20-25টার মতো সার্ভিস রেসপন্ড করে ফেলছে। সো এইটা প্রায় 2018-এর শুরু থেকে শুরু হয়েছে, একটা একটা সার্ভিস করতে করতে 2018-এর শেষে এসে মোটামুটি এরকম চলে আসছে। এরপরেও আরও জিনিসপত্র অ্যাড হইতেছে। সো আচ্ছা, আর কিছু নাই। সো এটা হচ্ছে বেসিক। আমার কাছে মনে হয় অন্যগুলা বেসিকলি এই অংশটা ইম্প্রুভমেন্ট হয়েছে, এই জায়গায় অ্যালোকেশন ইটিএ এই জায়গায় কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে। আর্কিটেকচারে বড় কোনো চেঞ্জ তারপরে আসেনি আমার সেন্সে নাই। সো আর্কিটেকচারাল যা অবস্থা আছে ওই 2018-র শেষে যে অবস্থায় পৌঁছেছি ওইটারই এখন ডিফারেন্ট সার্ভিস বাড়ানো কমানো ইত্যাদি নিয়ে কাজ হয়েছে আর কি। 19-এ পর্যন্ত গেছে আর কি এই মাইগ্রেশনে। সো দ্যাট ওয়াজ দ্য স্টাফ। আমাদের অ্যাপ্লিকেশন ডেটাবেস আছে, কিন্তু এখন ডেটাবেস আসলে অনেকগুলো হয়েছে, এটা ইন্টারেস্টিং। সো যেমন প্রোমো কোয়েস্টের জন্য ডিফারেন্ট ডেটাবেস। সো মাইক্রো সার্ভিসের আমরা যেটা প্রত্যেকটা মাইক্রো সার্ভিস তার ডিফারেন্ট নিজস্ব আলাদা ডেটাবেস থাকবে, এবং আমরা পছন্দ করি যে এইটা আলাদা ডেটাবেস ইনস্ট্যান্স থাকবে। যেমন ধরেন প্রোমোতে যেটা হয় অনেক সময় মানে প্রোমো যখন আরেকটা সার্ভিস আছে নোটিফিকেশন সার্ভিস, এটা কোথায় নোটিফিকেশন সার্ভিসটা, এটা তো নোটিফিকেশন পাঠাচ্ছি দ্বারা ফায়ারবেস দ্বারা, কিন্তু নোটিফিকেশনের জন্য কাকে পাঠাবো, একসাথে 50,000 বা 5 মিলিয়ন ইউজারকে যদি নোটিফিকেশন পাঠাতে চাই তো ডেটাবেস অনেক বেশি অ্যাক্সেস হয়। সো ওই ডেটাবেসটার সাথে কোনো একটা মাইক্রো সার্ভিসের শেয়ার ছিল। সো ও যেটা করতো ওই মানে ওইটাকে সবসময় বিজি রাখতো, অন্য মাইক্রো সার্ভিস আর কোনো বেল পেতো না। তো ওই ডেটাবেসটা বিজি থাকার কারণে একটা সার্ভিসের কারণে অন্যরা মানে এফেক্টেড হইতো। এই জন্য যেটা করা হচ্ছে যে এখন অধিকাংশ সার্ভিস যেগুলা ইম্পর্টেন্ট সার্ভিস তাদের জন্য আলাদা ডেটাবেস ইনস্ট্যান্স দেওয়া হচ্ছে। সো প্রত্যেকটা সার্ভিস নিজের লোডের জন্য নিজের ডেটাবেসের সাথে অ্যাটাচড, অন্য মানে নিজে গেড়াইলে অন্য কেউ গেড়াবে না আর কি, আমরা বলি আর কি, এই ব্যবস্থা করা হয়েছে। সো এখানে অনেক ডেটাবেস আর কি, মোস্টলি মাইসিকিউএল, পোস্টগ্রেসও আছে। না, আমরা ম্যানেজ ডেটাবেস, কুবারনেটসের ডেটাবেস ইউজ করছি না, গুগলে ম্যানেজ ডেটাবেস ইউজ করা হয়। কারণ ওরা কিছু এডিশনাল সার্ভিস দেয়, স্কেলিং টেস্টিং সোজা, কনফিগারেশন অপটিমাইজ, দেন হচ্ছে গিয়া মানে মানে ওইটার ব্যাকআপ রাখে, সো ব্যাকআপ ট্যাকআপ থেকে নেওয়া ইত্যাদি সোজা। তো আমরা তো চাই যে এই জিনিসগুলা আউট অফ দ্য বক্স পাই, সো ম্যানেজ সার্ভিস নেওয়া হয়। কিছু ছোটোখাটো কোশ্চেন নেওয়া দিতে পারে, নাহলে আবার নামাজের সময় চলে আসতে একটা ব্রেক হবে, আজান দিয়ে দিছে। আমার এইটাই আর কি, বেশি বড় না। সো এটার বেসিক দিন
এখন আমরা মনে হয় নামাজের আগে 2-4 মিনিট দিতে পারি নাকি? জি প্লিজ। আপনাদের 2টা মেজর আপডেট হয়েছে ভাই, শোনা যাচ্ছে না তো? হ্যালো, ও সরি, 2টা মেজর আপডেট হয়েছে, কিছু স্মল স্কেল আপডেট হয়েছে। মেজর আপডেটের পরিকল্পনা কি স্মল স্কেলের সমকালীন সময়ে করছেন কিনা? মানে স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক মেজর আপডেট তো বেশ কয়েকটা, এটা যেমন একটা মেজর আপডেট। আপনাদের কিছু আপডেট হয়েছে অ্যাপ্লিকেশনের শুরু থেকেই, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আপডেট করে আপনারা আগাইছেন। তো এখন আপনারা যখন ওই চেঞ্জেসগুলো আনছেন, ফাইনালি আপনাদের নেক্সট মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যখন গেছেন, তো শুরুর দিকে আপনারা কখন কোনো পরিকল্পনা করছেন কিনা যে আমাদের এই স্ট্রাকচারে যেতে হবে? একেবারে শুরুতে কি পরিকল্পনা ছিল কিনা এই জায়গাটায়? যখন আপনারা স্কেল করতেছেন, স্মল স্কেলে আগাচ্ছেন আর কি ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে, ওই সময়ে আপনাদের মেজর আপডেট যেটা হয়েছে ফাইনালি মাইক্রো সার্ভিসে, তো ওই সময় থেকেই কি আপনারা এই ধরনের কোনো পরিকল্পনা করছেন, নাকি যখন ইউজার বাড়ছে তার উপরে ভিত্তি করে শুধুমাত্র আগাচ্ছেন? না না, আমরা তো আসলে প্রজেকশন ছিল, ধরেন এইখানে এগুলো যখন করতেছিলাম, এই যে হরাইজন্টাল স্কেলিং পিএইচপি যখন বাড়াচ্ছিলাম, এইখানেই আসলে আমরা বুঝতেছিলাম যে এইটা বেশি দিন যাবে না, যদি আমাদের সবকিছু ক্লিক ঠিক মতো করে তাইলে আমাদের মাইক্রো সার্ভিসে যেতেই হবে। সো আমরা এই অবস্থায় কিন্তু যে সাপ্লাইকে আলাদা করে ফার্স্ট মাইক্রো সার্ভিস ইন্ট্রোডিউস করছি। সো 2017-তে আমাদের টাইমলাইনটা দেখার দরকার ছিল, এটা হচ্ছে 17-এর অবস্থা। তো 17-তেই আসলে ডিসিশন হয়েছে যে আমরা আসলে মাইক্রো সার্ভিসে মুভ করবো। সো যখন আমরা এই যে টিম অনেক নিয়ে আসছি, 5টা টিম আনছি যখন, ওইটার হায়ারিং তখন থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, এটা আসলে আমি বলবো যে এটা ওয়াজ ওয়েল প্ল্যান, বিকজ লাইক আমরা 18-তে তো ফুলি কাজ করা শুরু হয়েছে, মানে 18 শুরু থেকে, কিন্তু আমাদের হায়ারিং এর প্ল্যান করা হয়েছে 2017-এর মাঝামাঝির একটু পরে, যে আমরা এত লোক হায়ার করব। মাইক্রো সার্ভিসের জন্য তো অনেক বেশি টিমও দরকার, রাইট? জি জি। এবং ওইখানে আমরা বললাম যেটা থটওয়ার্কসের সাথে কথা হয়েছে, ওদের 2জন কনসালটেন্ট আমাদের সাথে কাজ করতো, যে আমাদের পুরা ওরা মাইগ্রেশন প্ল্যানটা কি হবে। সো একসাথে মাইগ্রেশন করবো না, মনোলিথটা স্লোলি ব্রেকডাউন করবে, ট্রানজিশন হয়েছে, ট্রানজিশন পিরিয়ডটার প্ল্যান আমরা পুরোটা আগে করা ছিল যে এইভাবে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, এই পাশে এক ভাইয়া তখন প্রশ্ন করছিল ইমরান ভাইয়ের কাছে ডাটা রিডান্ডেন্ট নিয়ে, অ্যাকচুয়ালি যে তারা কিছু ডাটা জেসন হিসেবে স্টোর করতেছে। এখন আপনাদের সিস্টেমের মধ্যে আপনারা কোনো ডাটা রিডান্ডেন্ট করেন কিনা রিপোর্টিংয়ের জন্য? আর যদি করেন তাহলে কোন ধরনের ডাটাগুলো রিডান্ডেন্ট করতেছেন? আমাদের রিপোর্টিংয়ের জন্য পুরো আলাদা স্ট্যাক আছে। হ্যাঁ, সো আমাদের যেটা করা হয়, এটা আমি এখানে দেখাই নাই। সো সেটা হচ্ছে কি, আমাদের যত অ্যাপ্লিকেশন ডেটাবেজ আছে, এইখান থেকে ইটিএল করে আমাদের ডেটা ওয়্যারহাউস আমরা বিগকোয়েরি ইউজ করি। সো এবং জিসিএস মানে গুগল ক্লাউড স্টোরেজ যেটা আছে লাইক S3, সো ডেটা, সমস্ত ডেটা প্রতিদিন রাতে চেঞ্জ ডেটা সব স্টোরেজে জমা হয়, ডেটা লেকে জমা হয় আর কি। আচ্ছা, বিজনেস ইন্টেলিজেন্সগুলো আলাদা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কোনো অ্যাপ্লিকেশনের ডেটাবেজের সাথে এখন কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে বলা হচ্ছে ছিল এক জায়গায় ছিল এই 2017-তে বা 18-তেও মানে অ্যাপ্লিকেশন ডেটাবেজকে ডাউন করে দিত অনেক সময় আমাদের বিআই কোয়েরিজ, তো ওইটাও হয়েছে অনেকবার। আর একটা বিষয়ে ফিডব্যাক আছে, সেটা হচ্ছে আমি নেপাল থেকে আসার পরে নেপালের যে মোবাইল নাম্বার দিয়ে পাঠাও ইউজ করেছিলাম, বাংলাদেশে এসে ওটা দিয়ে পাঠাও রিকোয়েস্ট দিয়ে গাড়ি পেয়ে গেছিলাম। তো উনি আমাকে ফোন করেছিল নেপালের নাম্বারে, তো পাচ্ছিল না আর কি। এখন এটা আমরা এটা আসলে এটার সলিউশন চিন্তা করতে হবে। নেপালে কিছু মানে ভ্যালিড ইউজারও আসে, যারা ওদের আসলে নেপাল নাম্বার থাকে, কিন্তু ওই যে ফোন নাম্বার দিয়ে ড্রাইভার তো ফোন করতেছে আমাকে তো আর পাচ্ছে না। এরা হচ্ছে ও তাহলে চ্যাট ফিচারটা ইউজ করে না। আর আমাদের চ্যাট ফিচারটা এই জন্যই দেওয়া হয়েছে, আর একটা এখন ইনঅ্যাপ কল আসতেছে। ইনঅ্যাপ কল ধরেন আশা করি 25-এর মাঝামাঝি ভিতরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, আমি যদি সাইজে মানে যেমন এখন তো গুগলে কিংবা AWS বড় বড় ভিএম পাওয়া যায়, 3-400 কোর 2-3 টিবি র‍্যাম এরকম আছে। তো আমি চাই যে এই পুরো অ্যাপ্লিকেশনে যত লোড আছে একটা ভিএম দিয়ে হ্যান্ডেল করব। এটা কি পসিবল? আপনাদের পাঠাওয়ের যত রিকোয়েস্ট আছে সব একটা ভিএম দিয়ে হ্যান্ডেল করব। একটা ভিএমএ হ্যান্ডেল করতে চান, আই মিন হচ্ছে গিয়া একটা মনোলিথ থাকবে, হ্যাঁ, যে নিয়ে ডাটা সবকিছু একটা ভিএম এর ভিতরেই থাকবে, একটা ভিএম এর ভিতরে থাকবে। সো আপনাকে দেখতে হবে যে আন্ডারলাইন রিসোর্সেস, আমার চিন্তাতে আন্ডারলাইন রিসোর্সেস এর কনস্ট্যান্ট একটা থাকবে। একটা ভিএমএ হইলে নাম্বারস অফ ওপেন ফাইলস, মানে আমাকে যখন রিকোয়েস্টগুলো আসতেছে, ধরেন একসাথে আমাকে
লোকেশন পিং টিং সব ধরে সেকেন্ডে 5000 রিকোয়েস্ট চলে আসলো। হ্যাঁ, সো এইটা যদি 5000-এর রিকোয়েস্টকে 1 সেকেন্ডের ভিতরে আপনি প্রসেস করতে না পারেন তাহলে তো পাইল আপ হবে, রাইট? সো এটার জন্য কি দরকার আপনার? তো 5000 রিকোয়েস্টের জন্য আমি ধরলাম 5000 পিক আওয়ার্সে, লোকেশন পিং এত যে অনেক সব এরকম ধরলাম যে 5000 রিকোয়েস্টের জন্য আপনার 5000 ফাইল কানেকশন লাগবে, রাইট? ওই নেটওয়ার্ক কানেকশন যেটা আছে। আর প্রত্যেকটা প্রসেস কিছু, এটা তো মাল্টিপল পার্টে সে ঘোরাফেরা করবে, মানে সে তো জাস্ট একটা সিম্পল ফাংশন না যে ইমিডিয়েটলি করবে। সো হয়তোবা সে তো ডেটাবেসের সাথে আবার কানেক্ট করবে, সো একই জিনিস ডেটাবেসকেও ইম্প্যাক্ট করবে। তো ভিএম এর যেমন প্রত্যেকটা অংশে ক্যাশিং থাকবে, মেমোরির একটা হিসাব আছে। সো 5000 রিকোয়েস্ট সেকেন্ডের ভিতরে যদি যে পরিমাণ মেমোরি লোড হবে এবং যে পরিমাণে আইও কানেকশনস ধরতে হবে এবং আর কি আছে, সিপিইউর ব্যাপার আছে। প্রত্যেকটা রিকোয়েস্ট করতে যেটা লাগে 5000 রিকোয়েস্টকে যদি সিপিইউটা তাকে করতে পারে তাহলে ওয়াই নট, তাহলে তো হইতে পারে। আনফাইনাইট যদি সম্ভব হয় তাহলে অপারেটিং সিস্টেম টিউনিং করে তো আমার মনে হয় অপারেটিং সিস্টেমে আপনার আইও কানেকশনস ম্যাক্সিমাম একটা তো আছে, আবার ইন্টারপ্রসেস কানেকশনের ব্যাপার আছে, ওইখানেও আইও ইনভলভ থাকে। আমারটা গেল জোর করে আমি একটা ভিএম দিয়ে চালাবো, দরকার হলে যদি লিনাক্সের দুই একটা মডিফাই করতে হয় তাই আমি ওটা মডিফাই করে একটাতেই চালাবো। তারপর হচ্ছে কি 1 লাখ ইউজার আমি তো এই ভিএমটা তখন আরো বাড়াবেন। সো এরপর এক জায়গায় হ্যাঁ না, আমার কাছে পার্সোনালি মনে হয় কি যে মাইক্রো সার্ভিস ভাগ করে ফেলানোর পরে যে মানে কি ডেভেলপার ম্যানেজ করা এত রিসোর্স ম্যানেজ করা, এই ম্যানেজমেন্টে অনেক একটা হ্যাসেল চলে যায়। তো এই হ্যাসেলটা আমি একদম অপারেটিং সিস্টেমের ভিতরতে মডিফাই করে সবকিছু একটা ভিএম করে দেব। দ্যাটস এ গুড পয়েন্ট। লাইক সে মাইক্রো সার্ভিস আসলে স্ট্যাক ওভারফ্লো প্রো মনোলিথে চলে এখন অবধি, কিন্তু ভাই স্ট্যাক ওভারফ্লো সার্ভিস মেশিন ইউজ করে, বাট ওই সিস্টেমটা একটার মধ্যে আছে, লাইক মাইক্রো সার্ভিসের সার্ভিস হ্যান্ডেল করে তো মাল্টিপল সার্ভিস কলাপস করতেছে না, কন্ডিশন করতেছে না। তো এটা একটা एग्जांपल আছে ওনার কাছাকাছি আছে। তো এটা সম্ভব, মানে মাইক্রোসফটে মানে সমস্যাটা আপনি ঠিকই ধরছেন, এটা অনেকগুলো টিম পরস্পর কমিউনিকেশন, সার্ভিসেরও কমিউনিকেশন, এটা একটা ঝামেলা। একটা সার্ভিস আরেকটা সার্ভিসকে কমিউনিকেট করে। আমি পার্সোনালি মাইক্রো সার্ভিসই করি, কিন্তু আমার কাছে মনে হয় অনেক সময় বেশি বাড়তি হয়ে যায়। আমি ইভেন যদি আবার দেখা যায় যে 24 কোর আমাদের এখানে এখন কোর রান করতেছে প্রায় সব মিলে আমাদের কোর যদি হিসাব করি 200, মানে আমার ঠিক বলতে পারবো না, তবে 200 কোরের কম না, তো 400-500 কোরের ভিএম তো আছে। 200 কোরের মতো রান করতেছে সম্ভবত। সো ওইটা থেকে বেশি নিলে এখন রান করা উচিত, ভালো জিনিস। বাট ওই যে মনোলিথে অ্যাপ্লিকেশন ম্যানেজ করাও কিন্তু একটা ঝামেলা আছে। অনেক লোক যখন একই মনোলিথে কাজ করে না, তখন মনোলিথ অ্যাপ্লিকেশন না, মনোলিথ কোড বেস, আপনি ওগুলোতে আলাদা রাখবেন নাকি ওইটাকে একসাথে করবেন? আমি সবই একসাথে রিপোজিটরি একসাথে রাখলে বিপদ আছে, কিন্তু ওই মার্জ কনফিগ মাঝে মাঝেই হবে। হ্যাঁ ওইটা ভাই এনি কোশ্চেন? এখানে তো আপনাদের গুগল ম্যাপ ইউজ করা আছে, তো সেই ক্ষেত্রে গুগলের ম্যাপের বেশ কিছু বিলিং ইস্যু থাকে, মানে ইস্যু না, বিলিং এর ব্যাপার থাকে। যেমন দেখা যাচ্ছে যে ডিরেকশন এপিআই ইন্টিগ্রেশন, কিংবা দেখা যাচ্ছে যে আমার প্লেস হোল্ডার সার্চ, এই জায়গাগুলোতে যে আমার বিলটা আসে, সে বিলটাকে কিভাবে মানে আপনারা রিডিউস করেন, কিংবা কিভাবে আমরা? ও আচ্ছা, সো আমরা 18 শেষে গুগল ম্যাপ থেকে বের হয়ে গেছি। সো 18 থেকে শেষে ইটিএ মানে এখানে ম্যাপের সার্ভিস শুড বি অ্যাডেড। সো ইটিএ যেমন আছে, আমাদের ম্যাপেরও সার্ভিস আমাদেরই, মানে ইন্টারনাল ম্যাপ ইউজ করি আমরা, ওএসএম বেসড ম্যাপ। সো গুগল আমরা ইউজ করি না এখন, অনেক বিল। সো ওইটা করলে আমাদের লাভের টাকা চলে যেত সব। জি জি, মানে এরকম একটা সমস্যা আমি পড়ছিলাম যে আমার একটা ছোট ভুল ইমপ্লিমেন্টেশনে দেখা যাচ্ছে অনেক বিল চলে আসছিল। সো গুগল ম্যাপ আমাদের প্রতিদিনই 1 লাখের উপরে বিল আসতো, যদি আমরা নিতাম আরো বেশি আসতো, কয়েক লাখ উপরে। আমাদের সার্চগুলো ভাই এগুলো তো বেশিরভাগই তো ঢাকা কেন্দ্রিক। আমি এই লোকেশনের সার্চ করতে যে ক্যাপাবিলিটি, ওই ক্যাপাবিলিটিগুলো যদি আপনি ক্যাশ করে রাখতেন নিজস্ব ডাটাতে, তাহলে কস্টিং অনেক বেশি হতো। হ্যাঁ, গুগলে অবশ্য এন্টি ক্যাশিং পলিসি আছে, বাট স্টিল আমরা মানে নিজস্ব একটা ক্যাশিং মেকানিজম লাগাই করতে পারেন। আমাদের তো সার্ভিস তো না, আমাদের ঢাকা না, ঢাকার বাইরেও সার্ভিস আছে, নেপালে আছে, ইত্যাদি ইত্যাদি আছে, বাট ক্যাশিং করে একটা পর্যায়ে পর্যন্ত হয়তো সম্ভব, কিন্তু হ্যাঁ ক্যাশে হিট করার পসিবিলিটি 70% মেবি।
আচ্ছা ভাই আপনাদের তো যে হাই ফল মানে ইউজার্স আর হচ্ছে রাইডারের সাথে যে কমিউনিকেশনটা রিয়েল টাইম কমিউনিকেশনটা এটার জন্য কি আপনারা হচ্ছে আলাদা কোনো আর্কিটেকচার বা আলাদা কোনো কিছু হ্যান্ডেল করছেন কিনা? সো এখানে আমার যা মানে এই যে ইউজারের সাথে আমি বলতেছি যে ওই যে কন্টিনিউয়াস আপডেট যেগুলো দিতে হয়, জি একে এক তো হচ্ছে এসটিপি তো আছে, তারপরে নোটিফিকেশনের মাধ্যমে তো যায়, দেন হচ্ছে গিয়ে ওয়েব সকেটও ইউজ করা হয়েছে, যে ওইখানে সাকসেস আছে, বাট ওইখানটা পুরো ফাইন টিউন না, বাট ওয়েব সকেটও আছে। ফিউচারে আপনারা কোনোদিন মানে ডাটাবেজ চেঞ্জের প্ল্যান মানে করবেন বা করতেছেন এরকম কোনো? ডেটাবেজ আমাদের পরিচিত সব ডেটাবেজ ইউজ করা হয়েছে আসলে। আচ্ছা, সো কোন ডেটাবেজ কি ইউজ করতে বলতে চাচ্ছেন? না আমি এক্সাক্ট বলতেছি না, বাট আপনাদের রিসার্চ পারপোজ যে মাইস্কুয়েল যেমন বললেন যে ইউজ করতেছেন এখন, বাট আদার্স কোনো লাইক নেক্সটে কোনো মঙ্গোডিবি বা সাধারণ পোস্টগ্রেস, মাইসিকিউএল, ইলাস্টিকসার্চ, এমনি এগুলো তো আছে। মঙ্গোডিবি বেসিক্যালি মঙ্গোডিবিটা আমি যেমন পার্সোনালি খুব একটা ইউজ কেস না পাইলে ইউজ করতে পক্ষপাতি না, যে যেখানে রিলেশনাল ডেটাবেস ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এভরিথিং, আর আমার ডেটাও যদি হয় এরকম স্ট্রাকচার ডেটা রিলেশনাল ডেটা, তাহলে মঙ্গোডিবি ইউজ করার কোনো মানে নেই। এটা পারফরমেন্সের দিক থেকেও আহামরি কিছু না, যে আমাদের যে ডেটার যে ইউজ কেস আছে এটার জন্য রিলেশন ইজ গুড, ক্যাশিং কোয়ালিটি রেডিস আছে, আর যদি স্পেশাল সার্চ দিতে হয় তাহলে ইলাস্টিক সার্চ আছে। সো দ্যাটস ওয়েল, এখন আমরা একটু এক্সপ্লোর করতেছি মিলি সার্চ নিয়ে, ওইটা হয়তো ইলাস্টিক সার্চের ওই লোকেশনের ডেটা সার্চ করার জন্য, লোকেশন না মানে ফুল টেক্সট সার্চের জন্য হয়তো ওইটা রিপ্লেস করবো আর কি। থ্যাংক ইউ। তো ভাই আচ্ছা আরেকটা প্রশ্ন লাস্ট। আচ্ছা ভাইয়া, স্ট্যাক চুজ করার ক্ষেত্রে আপনাদের কাছে কখনো কি মনে হয়েছে যে পিএইচপি দিয়ে গুগল ম্যাপস আর হচ্ছে ফায়ারবেস দিয়ে করে এটা ভুল হয়েছে? মানে শুরুটা করার পরে মনে হয়েছে যে এটা ঠিক ছিল না? আমার মনে হয় মানে ওই সময় শুরুর সময় এক্স্যাক্টলি আমি ছিলাম না, তারা ফিল করছে কিনা, কিন্তু এখনো তারা মানে এখনো আমরা ফিল করি না যে ওই সময় ভুল হয়েছে, বরং ভালো হয়েছে যে পরিচিত জিনিস ছিল, সো কুইকলি ডেভেলপ করা গেছে, প্রতিদিনই ডেপ্লয় দেওয়া গেছে, প্রতিদিনই চেঞ্জ করা গেছে। আপনারা যখন গোতে আসেন তখনও আপনাদের টিমের রিসোর্সের উপরে ভিত্তি করে গোতে আসছেন, নাকি যদি অন্য কোনো রিসোর্সেস থাকতো যারা আছে স্ট্রং অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, তখন সেদিকে যাইতেন কিনা? গো আসলে গোয়ের মানে গোর লোকজন সবাই পাঠাতে এসে শিখছে, গোয়ের কোনো ডেভেলপার আমরা হায়ার করতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সবাই যারা পিএইচপি লোকরা সব গোয়ের লোক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমার কোশ্চেন হলো যে এই যে আপনাদের যে মাল্টিপল সার্ভিসেস, সো ইন্টার সার্ভিস কমিউনিকেশনগুলো কিভাবে হয়? মোস্টলি দুইভাবে আর কি, একটা হচ্ছে গিয়ে এপিআই কল, আর একটা হচ্ছে গিয়ে ইভেন্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, সো দুইটাই হয়। এপিআই কলগুলো কি লাইক আরপিসি, জিআরপিসি নাকি রেস্ট? মোস্টলি রেস্ট। জিআরপিসি আমরা ট্রাই করছিলাম, সো জিআরপিসির ক্ষেত্রে আমরা মানে ফুলি সাকসেসফুলি এটা করতে পারিনি। সো কিছু তখনকার সময় ছিল, একটা নলেজ গ্যাপ ছিল, আর পরে দেখলাম যে কাজ চলে যাচ্ছে, সো আমরা পরে আর এটার অত বেশি মানে প্রয়োজনীয়তা ফিল করিনি আর কি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া, যে ওই ভাইয়া যে বললেন যে একটা ভিএম এর মধ্যে আমি যদি সবকিছু সেট আপ করতে পারি, সো সেই ক্ষেত্রে কি করাটা ওয়াইজ হবে কিনা, কারণ এটা তো একটা সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার হয়ে যাবে। সো ডেফিনেটলি, সো দ্যাটস এ গুড অ্যান্সার। মানে একটা অ্যান্সার হচ্ছে তার পক্ষে যে আমরা উই ডোন্ট নো, যেহেতু আমরা ক্লাউড ইউজ করি, ও যদি আন্ডারলাইন একটা সিঙ্গেল ভিএম ইউজ করে এখানে সবকিছু রাখে, উই ক্যানট সে লেটস সে যে এটা হচ্ছে ডিফারেন্ট জায়গা আছে। হ্যাঁ, এখন কিছুটা আছে যে আমি বলতে পারি হয়তো বা ওরা ওই মাল্টিপল চুজ করলে, বাট দ্যাট ইজ এ গুড আনসার যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। ঠিক আছে, এটা একটা ভালো আনসার যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর আছে। আর ওইটার ভিএম না হলে আমাদের ভালো চান্স আছে যে আমাদের সার্ভিসে একটা বার ধসে গেলেও আমাদের সার্ভিসটা আপ থাকবে, একটা সিঙ্গেল ভিএম করলে এটা থাকবে না। থ্যাংক ইউ। ভাই আমার একটা কাস্টমার পার্সপেক্টিভ থেকে ছিল যে এখন যে ড্রাইভার পাওয়া যায় না, মানে তারা কিন্তু রেজিস্টার্ড পাঠাও বা উবার যেখানেই হোক, বাট দেখা গেলো তারা একটা জায়গায় জটলা করে আছে, কিন্তু পাঠাও আমি কল দিচ্ছি আমি পাচ্ছি না। সো এটার থেকে মানে আপনাদের কোনো আছে কিনা এটা থেকে বের হওয়ার জন্য, বা আপনার তাদেরকে আরো এনগেজ করা, আমরা যেন রাইড আরো বেশি পাই সেক্ষেত্রে? ও দিস ইজ এ মানে এটা আসলে আমাদের পাঠা যখন শুরু হয়েছে তখন আসলে এই মার্কেটটা ছিল না, মানে ঢাকাতে বাইকে করে বাইকের যেটা মার্কেট আছে এখান থেকে ওখানে যাওয়া যায়, এটা ছিল না। পরে এটা ক্রিয়েট হয়ে গেছে, সো ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল ওভার দ্যাট মার্কেট। হ্যাঁ, আমরা মার্কেট রেগুলেশনও করতে পারি না, বাট মানে এতটুকু আছে যে হ্যাঁ কমানোর। এটার আমরা যেমন ধরেন ড্রাইভারদেরকে ইনসেন্টিভ দেই,
যে ওরা যেন পাঠাওয়ের সাথে দেয়। সেফটির কিছু ব্যাপার আছে, অনেক ইউজার আছে যে আমি অনেকে চিনি ওরা আসলে ডাইরেক্ট যেতে চায় না, এখান থেকেই যেতে চাই। হ্যাঁ, এরা পাঠাও দিয়ে যেতে চায়, কারণ হচ্ছে কি একটা সেফটি থাকে যে এই লোকটা আসলে রেজিস্টার্ড। এছাড়া আসলে এটা কন্ট্রোল করা কঠিন, কারণ হচ্ছে গিয়া এখানে ওদের কমিশনটা দিতে হয় না, দরদাম করে একটা ফেয়ার নিতে চায়। আমরা হয়তো কিছু ক্ষেত্রে যেমন কারে আমরা দরদাম নিয়ে আসছি, বাইকের ক্ষেত্রে চিন্তা করতেছি, নিজে দিতে পারি, রাইট, বাইকের ক্ষেত্রেও চিন্তা করতেছি, এটা হলে ভালো। আর এরকম নানা রকম জিনিস, এটা প্লাস মাইনাস দুইটাই দেখছি সার্ভেতে, আমরা দেখলাম যে দুইটাই আছে। এটা হয়তো না দিলেই বেটার, মানে বর্তমানে আমাদের এরকমই আসছে, বাট দ্যাট ইজ এ গুড পয়েন্ট। মানে এটা নিয়ে আমরা স্ট্রাগল করতেছি, সত্যিকার অর্থে আমরাই বেশি স্ট্রাগল করতেছি আপনার থেকে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া দাঁড়ান ভাইয়া, জি ভাই কোশ্চেন করি ভাই। আচ্ছা ভাইয়া আমার কোশ্চেনটাও আসলে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি প্রচুর পাঠা ইউজ করি, সেক্ষেত্রে আমার কিছু প্রবলেম হয় যে দুঃখগুলো আসলে শোনার মতো কোনো লোক নাই। এখানে মানে এতই দুঃখ যে দুঃখের সাগরে ভেসে যাচ্ছি। সেই জিনিসটা যেটা ফেস করি যখন আমাদের ইউনিভার্সিটি ক্লাস থাকে বা কোনো একটা ইভেন্টে আমাদের দ্রুততম সময়ের মধ্যে যাওয়া দরকার, তখনই কিন্তু আমরা পাঠাও বা উবারের মতো অ্যাপগুলো সিলেক্ট করি। তাছাড়া কিন্তু আমরা বাসে যেতে পারি বা অন্য কোনো মিডিয়ামে যেতে পারি। আমরা ওই অ্যাপগুলোর কাছে ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টরা তখন যায় যখন তাদের আসলে খুবই ফাস্ট কোথাও পৌঁছাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বেশি পে করি। বেশি পে করার ফলে অনেক সময় যে জিনিসটা দেখা যায় যে পাঠাও যখন আমরা কল করি, কোনো একটা রাইডার দেখা যাইতেছে পাঠাও নিজে থেকে অ্যাসাইন করে দিচ্ছে, অ্যাসাইন করে দেওয়ার পরে সে 2-3 মিনিট পর কল দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোথায় যাবেন। আমি বললাম অমুক জায়গায় যাবো। সে যদি তার পছন্দ না হয় সে বলবে ঠিক আছে ক্যান্সেল করে দেন, বলে ফোন দিয়ে কেটে দেয়। সে দেখা যাইতেছে আরও 2-3 মিনিট ওইটা করে নাই, মানে ওই অ্যাসাইন যে করা হয়েছে তাকে সে ক্যান্সেল করে নাই। ক্যান্সেল না করার কারণে ওইটা আরেক রাইডারের কাছে রিকোয়েস্ট যাইতে লেট হয়েছে, সেও এরকম কাজ করতেছে এবং অ্যাসাইন হইতেও একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে। অ্যাসাইন হওয়ার পরেও যখন আশেপাশে কেউ রিসিভ করতেছে না, তখন দেখা যেতেছে যে দূরের একজনকে অ্যাসাইন করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যেতেছে সেও ওইটা মানে ডিক্লাইন করতেছে। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা ওই যে বললাম যে সে নিজে ক্যান্সেলই করতেছে না, ক্যান্সেল না করলে পাঠাও অন্য কাউকে অ্যাসাইন করতেছে না, এবং অ্যাসাইন যখন না করতেছে তখন দেখা যেতেছে শুধুমাত্র আমি একটা রাইড কল দিছি, ওখানে আমার 20 মিনিট শেষ, দুইজনের কাছে গেছে তারপরেও আমার 20 মিনিট শেষ। তো সেক্ষেত্রে মানে এখানে কি করণীয় আপনাদেরও থাকতে পারে ভাই? একটা হচ্ছে কি আসলে ওই যে ক্যান্সেলেশন নিয়ে তো বেশ কিছু কাজ হচ্ছে। ড্রাইভারদেরকে মানে ক্যান্সেলেশনের উপরে ওদের কোয়েস্ট ডিপেন্ড করে, ওরা যদি অনেক ক্যান্সেল করে ওরা কোয়েস্ট ওটার সাথে অ্যাটাচ করা হচ্ছে, বাট স্টিল মানে যে অপছন্দের জায়গায় সে যাবে না, মানে ওইখানে গিয়ে হয়তো সে রাইট পায় না, সো ওইখানে সে যাবে না, অথবা তার প্ল্যান হচ্ছে সে যাবে এখান থেকে এখন যাত্রাবাড়ি যাবে, উত্তরা সে যাবে না। এখন আমাদের আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা হচ্ছিল, মেবি মানে আমি এই প্রবলেমটা তুলবো আমাদের প্রোডাক্টের ইসে, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ আর্জেন্ট দিতে চায়, এটার জন্য সে যদি এক্সট্রা পে করতে চায় তাহলে সে পে করতে পারবে, মানে এডিশনাল ধর 10 টাকা যেটা আছে বা এরকম। তো এটা হইলে হয়তো বা কিছু ড্রাইভার হবে ইনফ্লুয়েসড হবে যে কারে যেটা আছে আপনি যদি 400 টাকা না পান আপনি 50 টাকা বাড়াই দেন, অনেক সময় পাবেন। এরকম কিছু একটা হয়তো বা আমরা মানে এখানে যে মেইন বিষয়টা হয় তারা নিজেরাই ক্যান্সেল করতে চায় না, আর ক্যান্সেল করতে চায় না, অ্যাসাইন হয় না। অ্যাসাইন না হওয়ার কারণে এত মানে একটা লং ডিলে, মানে এটা যে প্রাইমারি ফাংশন আমাকে দ্রুত পৌঁছায় দেওয়া, ওইটাই মিস আউট করে যায়। ক্যান্সেল করতে চায় না কারণ হচ্ছে কি ওই যে ক্যান্সেল করলে তাহলে ভাই এটা তো একটা সলভ করা যায়, এটা একটা সলভ করা দরকার। হ্যাঁ, এটা পয়েন্টটা মানে আমি আপনাদের রেগুলার কাস্টমার, তো এই জিনিসটা ঠিক আছে, এটা আমি আলোচনা করব এটা কি করা যায়। থ্যাংক ইউ ভাই। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে ম্যাপ রিলেটেড, যে আপনি বললেন যে পাঠাও এখন আর গুগলের ম্যাপটা ইউজ করে না। উবারের ক্ষেত্রে দেখি যে অনেক স্পেসিফিক লোকেশন পাওয়া যায়, মসজিদ বা এইরকম। পাঠাওয়ের ক্ষেত্রে দেখা গেল আমরা অত ফ্যাসিলিটি পাই না, হয়তো একটা ফেমাস লোকেশনই দিতে হচ্ছে, কিন্তু উবারের ক্ষেত্রে একদম স্পেসিফিক লোকেশনটা দেওয়া সম্ভব। এটার কারণটা কি, মানে পাঠাও প্ল্যানটা কি? কারণ এটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ। আমাদের ম্যাপে এখন কন্টিনিউয়াসলি 2-3টা জিনিস হচ্ছে। আমাদের ম্যাপে প্রতি মাসে এখন আমাদের গুড অ্যামাউন্ট অফ ডেটা আসতেছে, আর পাঠাও তো কুরিয়ার ডেলিভারি তো আছে, এখানে আমাদের কয়েক লক্ষ মানে মিলিয়নস অফ ডেলিভারি হয় মান্থলি। তো এখান থেকেও আমরা কিছু ডেটা নিচ্ছি। ইউজার যদি কন্ট্রিবিউশন করে, ইউজারকে আমরা একটা মানে ওর লয়ালিটি পয়েন্টও আমরা অ্যাড করতেছি। আর এইটার মাধ্যমে আমাদের ধরেন প্রতি মাসে টার্গেট এখন যে অ্যাটলিস্ট প্রতি মাসে যেন 10,000-এর মতো নতুন পয়েন্ট অ্যাড হয়। কাজ চলতেছে কন্টিনিউয়াসলি। আমার মনে হয় যে আপনি যদি চেক করেন আগে থেকে বেশি পয়েন্ট পাওয়া শুরু করবেন। এখন আমরা মোর স্পেসিফিক ডেটা নেওয়ার চেষ্টা করতেছি, কিছু ডেটা কেনারও চেষ্টা করতেছি,
আমরাও কন্ট্রিবিউট করতে পারবো। হ্যাঁ, আমরা বলবো যে আপনার কাইন্ডলি স্পেশালি যারা পাঠা ইউজ করেন তাদের বলবো যে এই জায়গায় অ্যাড মিসিং প্লেস বলে একটা জিনিস আছে। আপনার যদি প্লেস না পান তাহলে খুঁজে পেতে ওইখানে আপনার টার্গেট যে মিসিং প্লেস যেটা আছে ওটা অ্যাড করে দেন। অ্যাড করে দিলে দুইটা লাভ হবে, একটা হচ্ছে নেক্সট টাইমে আপনি ওইটা খুঁজে পাচ্ছেন সহজে, আর অন্য কেউ এটা খুঁজে পাবে। কন্ট্রিবিউট করা। আর জি আপনি যখন সার্চ করে পাচ্ছেন না, নিচে গেলে দেখবেন যে মিসিং প্লেস লেখা আছে, একটা অ্যাড মিসিং প্লেস। এবার এই জায়গায় একটা লয়ালিটি পয়েন্টও পাবেন আপনারা, ওইটা আপনি পয়েন্ট প্রমোশন বা এটা পাবেন। ভাই এটা কোশ্চেন এটার জন্য আমাদের কিউরেশন টিমে আছে। একটা হচ্ছে অ্যালগরিদম দিয়ে আমরা কিছুটা চেক করে দেখি, মনে করেন যে সেই মিসিং প্লেস এমন একটা দিল, ও অবশ্যই মিসিং প্লেসের ভিতরে এরিয়ার নামটা থাকতে হয়, নাহলে আমরা নেই না। হ্যাঁ, আর এরিয়ার নামটা যদি আমাদের ওই যে ল্যাটলং যেটা দিছে ওটার সাথে এরিয়ার ল্যাটলং এর ওই বাউন্ডারি না মিলে তাহলে ওইটাও নেই না। সো এরকম কিছু চেক আছে। এরপর হচ্ছে গিয়ে আমাদের আছে, ডেটা কিউরেশন টিমও আছে, ছোট টিম বাট আছে, তারা এটা আবার ম্যানুয়াল চেকিং করে। ভাই মনে ভাই কোশ্চেনটা নেই, এটা ভালো শোনা যাচ্ছে ভাই? আচ্ছা এমনিতে নাকি? আচ্ছা ভাইয়া, সো বেসিক্যালি আমার এটা একটা কোশ্চেন হচ্ছে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা হচ্ছে ভাইয়া, আমরা প্রায় দেখি যে যখন আমরা রাইডটা শেয়ার করি, এটা মানে রাইডে চড়ি, তখন হচ্ছে কন্টিনিউয়াসলি প্রাইসটা আপ ডাউন করে। সো আমি তখন যারা রাইডার তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে হচ্ছে ভাইয়া আপনারা মানে এটা কখন এটা হয়, ওনারা বললেন যে হচ্ছে যখন অ্যাকচুয়ালি বিজি আওয়ার থাকে তখন হচ্ছে গিয়ে প্রাইসটা অনেক আপ থাকে, আর যে সময় একটু লো আওয়ার থাকে তখন হচ্ছে আপনার প্রাইসটা কম থাকে। সো ভাইয়া এটা তো মানে খুব হাই লেভেল থেকে ওনাদের থেকে জানা, সো আপনাদের থেকে জানতে চাই আসলে আপনারা কি কি প্যারামিটার কনসিডার করেন প্রাইসিং এর ক্ষেত্রে? এটা মানে আপনি কি বাইক না কার কোনটা বিষয়ে বলছেন? বাইক। ওকে, সো এইটার কিছু প্যারামিটার বলতে ডিমান্ড সাপ্লাই এর রেশিওটা আমরা বেসিক্যালি দেখি, যে কোনো একটা এলাকাতে কেমন ডিমান্ড আছে এবং হচ্ছে গিয়ে এই জায়গায় সাপ্লাই কতগুলো অ্যাভেলেবেল আছে, এটা ধরে একটা ডিমান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স হিসাব করে একটা প্রাইসিং করা হয়। স্পেশালি যখন পিক আওয়ার্সগুলো থাকে, ডিমান্ড যখন খুব বেড়ে যায় এবং সাপ্লাই কম থাকে, ক্রাঞ্চ থাকে, তখন এইটার ফ্যাক্টরটা ডিমান্ড সাপ্লাই রেশিও হিসেবে আমাদের একটা কমপ্লেক্স ক্যালকুলেশনে ইয়েটা হয়। বাট আইডিয়ালি বলতে পারেন যে প্রপোর্শনাল টু যত ডিমান্ড যত বাড়বে প্রাইস বাড়বে, সাপ্লাই যত কম থাকবে প্রাইস বাড়বে। আচ্ছা, সো বেসিক্যালি আপনার এখানে অন্য কোনো প্যারামিটার নেওয়া হয় না, লাইক আবহাওয়া, তারপরে এই জিনিসগুলো, লাইক আবহাওয়াটা আসলে ডিমান্ড সাপ্লাই দেওয়া কিছুটা হয়, যেমন বৃষ্টি হইলে বেসিক্যালি ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই কমে যায়। আচ্ছা, সো বৃষ্টির সময় অটোমেটিক্যালি প্রাইস বেড়ে যায়। হ্যাঁ, সো এটা আবহাওয়াটা ওই ডিমান্ড সাপ্লাইকে ইম্প্যাক্ট করে। সো আমরা সেজন্য শুধু ডিমান্ড সাপ্লাই দেখি সো ফার। আচ্ছা, আমার হচ্ছে আরেকটা ডিসটেন্স তো আছে, ডিসটেন্স এগুলো তো আছে, ইটিএ ডিসটেন্স ইত্যাদি। আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড কার প্রশ্ন আছে? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আছে। রিসেন্টলি আমি সবসময় উবার ইউজ করি, বাট পাঠা ইউজ করতে যে একটা প্রবলেম ফেস করলাম, যে আপনাদের রেসপন্সগুলো নট হিউম্যান রেসপন্স, মানে দেখাচ্ছে লাইক 500 এরর বা 4 to 2। আচ্ছা, মানে আপনার রেসপন্স হ্যান্ডলারের জন্য কি কোনো আলাদা সার্ভিস ইউজ করেন, নাকি আপনারা ইন্টিগ্রেটেড কোনো মানে ডেডিকেটেড যে মাইক্রো সার্ভিসের ভিতরে যে রেসপন্সগুলো ম্যানেজ করা হয়, মানে ইটস নট হিউম্যান? মানে বুঝছি, আমি এটা পয়েন্ট রাখতেছি। হ্যাঁ, এটা তো একটা থাকা উচিত, রেসপন্সের গ্লোবাল একটা রেসপন্সের জন্য হিউম্যান হিডেবল এরার দরকার। আচ্ছা, আজকে লাস্ট প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে পিক আওয়ারে যদি আমার মাইক্রো সার্ভিসগুলো হরিজন্টাল স্কেলিং করার প্রয়োজন পড়ে, ওর সাথে যে অ্যাটাচ যে ডেটাবেসগুলো আছে ওইগুলা কিভাবে স্কেলিং করা হয়, বা সাপোজ ওইগুলার যদি স্কেলিং করার প্রয়োজন হয় সেটা কিভাবে, সেটার মেকানিজমটা? আমাদের এখন ডেটাবেসকে ডাইনামিকলি স্কেল আপ করা হয় না। মানে আমাদের যখন আমরা বুঝি যে আসলে এটা আটকেই গেছে, হ্যাঁ, তখন আমরা ম্যানুয়ালি করি স্কেল আপ। আর ডেটাবেস স্কেল আপ জাস্ট ইমিডিয়েটলি মানে জাস্ট মানে যেভাবে আমরা হরিজন্টাল স্কেল করতে পারি কুবারনেটসে, ওইটা আসলে ডেটাবেস এত মানে ইমিডিয়েটলি করাও যায় না। সো হয়তো রিডের একটা বাড়াই দেওয়া যায়। এইটা আমরা করছি যে আমাদের টাইম বেস্ট করা হয়েছিল এক সময়, যে দেখা যেত যে রিড অপারেশন অনেক বেশি হয় এই সময়। সো ওই পিক আওয়ার্সগুলোতে রিড রেপ্লিকা 2টার মধ্যে 3টা থাকবে এরকম। বাট মানে এটা একটু ঝামেলার আছে, কারণ ডেটাবেজে এবার রিড রেপ্লিকা নতুন একটা শুরু করলেও ওইটা ইমিডিয়েটলি তো ইউজ হয় না, কারণ আপনাকে মাস্টার থেকে ডেটাগুলো তো রেপ্লিকেট হইতে হবে,
দেন হচ্ছে গিয়ে ওইটা প্রিপেয়ার হবে, দেন ওইখান থেকে রিড করা যাবে। আবার এইটার কারণে অনেক সময় মাস্টারের রেসপন্স একটু স্লো হয়ে যায়, কারণ মাস্টার থেকে তো কপি হচ্ছে, কিছুটা নেয়, রিসোর্স নেয়। বাট এনিওয়ে এটা আমাদের এখনো এরকম সুপার ফ্লেক্সিবল না। আরেকটা রিলেটেড কোশ্চেন, মানে এই ক্ষেত্রে যদি ধরলাম যে আমার লোড আমার পিক আওয়ারে আমার লোড 20, সাপোজ 20K হিট আসবে, আর অফ পিক আওয়ারে বা নর্মাল আওয়ারে সেটা হইতে পারে 2K। তো তাহলে আমার পিক আওয়ারে আমাকে এটাকে আরো 10 গুণ বাড়াইতে হবে, আমার মাইক্রো সার্ভিস আরো 10টা লাগবে। তাহলে যে ডেটাবেস মানে পিক আওয়ারে যতটুকু লাগবে সেটাই কি ইনিশিয়ালি থাকে নাকি মানে ওই অনুযায়ী মানে পিক আওয়ারে যতটুকু লাগে তাহলে ডেটাবেসটা আগে থেকে ওই রকম? ডেটাবেস মোস্টলি ক্যাটার্ড মানে ফর পিক আওয়ার্স মোস্টলি। ওকে, ধন্যবাদ সবাইকে।